ঈদের পরে আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস। ইনফ্যাক্ট আমার সাথে তোমাদের প্রথম ক্লাস অনলাইনে। কেমন আছো তোমরা? ম্যাম ভালো আছি আমরা, আপনি ভালো আছেন? হ্যাঁ, কেমন চলছে সবকিছু তোমাদের? পড়াশোনায় কি মানে কেমন মানে এই এই পরিস্থিতিতে কেমন তোমাদের? আহ পড়াশোনায় কি মন বসে? বাসায় অনেকদিন। ম্যাম চেষ্টা করছি ম্যাডাম অনলাইনের আহ, ক্লাসগুলো ফলো করার। আসলে হ্যাঁ, পড়াশোনা তো একটু করতেই হবে, কারণ তোমাদের তো পরীক্ষা নভেম্বরে তো নিশ্চয়ই হবে। এনিওয়ে আমরা কতজন এসছে, মোটামুটি আর 1-2 মিনিট পরে শুরু করি। হুম, হয়েছে। তো আমি যেটা মনে করি যে সুস্থ থাকাটা খুব দরকার। হ্যাঁ, এই জন্য তোমার সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে যে সমস্ত প্রোটেকশন নেওয়ার কথা, হ্যাঁ সেগুলো যাতে আমরা নেই সবাই, এটা কিন্তু খুব খেয়াল করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে একটা গা ছাড়া ভাব। হ্যাঁ, অনেকেই ঠিক মতো মানছে না, কিন্তু আসলে যার সমস্যা হচ্ছে সেই বোঝে যে কি অসুবিধা, এবং অনেকদিন লাগে রিকভার হতে। হ্যাঁ, তো সেই জন্য একটু সাবধানে থাকতে হবে সবাই। স্টার্ট, হ্যাঁ আজকে শুরু করি আমরা। আজকে আমাদের টপিক হচ্ছে সিজারিয়ান সেকশন। তোমাদের আগেও ক্লাস হয়েছে, এখন তো জানো যে রিভিশন ক্লাস হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আসলে ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সিজারিয়ান সেকশন? It's a common operative procedure whereby the fetus, after the end of 28th week, are delivered through an incision on the abdominal and uterine walls. প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। অপারেটিভ প্রসিডিউর, end of the 28th week, delivered through incision on the abdominal and uterine wall. প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। আমরা প্রথম যখন কারো সিজারিয়ান সেকশন হয়, প্রায় তাকে বলে প্রাইমারি সিজারিয়ান সেকশন। এখন প্রথম সিজারিয়ান সেকশন হলে বেশিরভাগ সময় দেখা যায় যে সেকেন্ড যে ডেলিভারিটা হয় সেটাও বাই সিজারিয়ান সেকশন, যেটাকে বলি আমরা রিপিট সিজারিয়ান সেকশন। ইনসিডেন্স কিন্তু স্টেডিলি রেইজড। আসলে ইনিশিয়ালি এটা 10% ছিল, ডেলিভারি 10%, টোটাল ডেলিভারি 10% মতো ছিল, কিন্তু এখন অনেক বেশি, 30 to 40%। ইনস্টিটিউশনে আরো বেশি, যেখানে রেফার্ড কেস আসে সেখানে আরো বেশি। আহ আসলে আমরা বিভিন্ন দেশের ইনসিডেন্স নিয়ে দেখেছি, প্রত্যেকটা দেশেই কিন্তু দেখা যাচ্ছে যে শুধু আমাদের দেশেই না, অনেক দেশেই কিন্তু ইনসিডেন্স বেড়েছে। তো অনেক বড় একটা চ্যাপ্টার, এই জন্য আমি একটু কনসাইজ করেই বলবো। এখন এই ইনসিডেন্সটা কেন বাড়লো, রিজন কি? আগে আসলে অপারেটিভ টেকনোলজি এতটা ইমপ্রুভ ছিল না, এখন ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ অপারেটিভ টেকনোলজি, অ্যানেস্থেশিয়া কাভারেজটা বেশি এখন, ব্লাড ট্রান্সফিউশন ফ্যাসিলিটি বেশি। এই জন্য আসলে আমরা এখন বেশি সিজারিয়ান সেকশন পাই। এছাড়া আরো কিছু বিষয় আছে, পেশেন্ট নিজেই চায় যে আমি সিজারিয়ান সেকশন করব, এরকম আমাদের কাছে অনেক কেস আসে। এবং সত্যি সত্যি নাম্বার অফ ওমেন জেনুইনলি নিড সিজারিয়ান সেকশন ইজ ইনক্রিজিং। মানে দেখা যাচ্ছে যে এল্ডারলি প্রাইমে বেশি হচ্ছে,
হ্যাঁ দেরি করে বা বেবি নিচ্ছে দেরি করে, তখন দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশন রেটটা বাড়ছে। এছাড়া অ্যাট রিস্ক মাদার যারা আইডেন্টিফাইড হচ্ছে তারা বেশি, আগে তেমন আইডেন্টিফাইড হতো না, এখন কিন্তু ইমপ্রুভড অ্যান্টিন্যাটাল কেয়ার, ইমপ্রুভড সার্ভিস, এগুলোর জন্য অ্যাট রিস্ক মাদার আইডেন্টিফাইড হচ্ছে, ফিটাল ডিস্ট্রেসটাও আইডেন্টিফাইড হচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশন রেট আগের থেকে বেশি। যেটা বলছিলাম যে রাইজিং ইনসিডেন্স অফ এল্ডারলি প্রাইমি, মেয়েরা দেরি করে বিয়ে হচ্ছে, দেরি করে বাচ্চা নিচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশন রেট বাড়ছে। ভ্যাজানাল ব্রিজ ডেলিভারি, ম্যানিপুলেটিভ ডেলিভারি এগুলো কিন্তু কমে যাচ্ছে, কারণ এক্সপার্টিসটা এখন অনেক কম, প্লাস অনেকে রিস্ক নিচ্ছে না, ভ্যাজানাল ব্রিজ ডেলিভারিটা রিস্ক নিচ্ছে না। এছাড়া ইলেকটিভ সিজারিয়ান সেকশন ফিটাল ইন্টারেস্টে বেড়ে যাচ্ছে, যেমন পোস্ট ডেট, আইইউডিআর, মাল্টিপল প্রেগনেন্সি, এগুলো তো কিন্তু দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশন রেটটা বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফিটাল প্রবলেম হয়ে যাচ্ছে বা বেবি নিউনেটাস এর প্রবলেম হচ্ছে, হ্যাঁ ভাজানাল ডেলিভারি করতে গিয়ে, তখন দেখা যাচ্ছে কেস টেস মেডিকেল লিগাল কিছু, এগুলোর কারণে কিন্তু অনেকেই সিজারিয়ান সেকশনের দিকে পেশেন্ট ইন্টারেস্ট একটা বিষয়, এবং পেশেন্টটা এখন স্মল ফ্যামিলি নিচ্ছে, হ্যাঁ একটা দুটা বাচ্চা নিচ্ছে, যার জন্য চিন্তা করছে যে ঠিক আছে নর্মাল ডেলিভারি প্রয়োজন নাই, সিজারিয়ান সেকশন, এই সমস্ত কারণে বাড়ছে। এখন নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্ডিকেশনটা, ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করা হয়। এর মধ্যে আছে ইন্ডিকেশনের মধ্যে আছে অ্যাবসলিউট ইন্ডিকেশন, যেখানে লেবারটাই কন্ট্রা ইন্ডিকেটেড, যেখানে ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউই করাই হয় না, সেটা কিছু কিছু কেস যেমন সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, এখানে লেবারটাই আমরা চাই না, সরাসরি সিজারিয়ান সেকশনে যাওয়া হয়। কন্ট্রাক্টেড পেলভিস অর সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, হ্যাঁ পেলভিক ম্যাস, অ্যাডভান্স সিএ সার্ভিক্স, ভ্যাজানাল অ্যাট্রেসিয়া, স্টেনোসিস, এগুলো যদি থাকে তাহলে ভ্যাজানাল ডেলিভারি ইজ নট পসিবল, তাহলে এটাকে আমরা বলি অ্যাবসলিউট ইন্ডিকেশন। এছাড়া আছে রিলেটিভ ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশনই বেশি আমাদের, তার মধ্যে আছে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, ফিটাল ডিস্ট্রেস, ডিস্টোসিয়া, antepartum hemorrhage, malpresentation, failed surgical induction, bad obstetric history, hypertensive disorder, severe preeclampsia, এগুলো। এছাড়া কিছু কিছু কেসে যেমন কিছু ডায়াবেটিক কেস, হার্ট ডিজিজ, এগুলো তো কিন্তু সিজারিয়ান সেকশন প্রয়োজন হয়। মোস্ট কমন কজ তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্রিএক্লাম্পসিয়া, ফিটাল ডিস্ট্রেস, এগুলোতে ম্যাটার্নাল আর ফিটাল ইন্টারেস্টে করা হয়, ঠিক আছে, ম্যাটার্নাল এবং ফিটাল ইন্টারেস্টে করা হয়, বাট ভ্যাজানাল ডেলিভারি ইজ পসিবল, কিন্তু ম্যাটার্নাল এবং ফিটাল ইন্টারেস্টে করা হয়, দ্যাট ইজ দ্য রিলেটিভ ইন্ডিকেশন। এখন টাইম এন্ড টাইপ অফ সিজারিয়ান সেকশন, টাইম কখন এবং কি কি টাইপ আছে। টাইম কি? টাইম হলো ইলেকটিভ একটা, একটা ইমার্জেন্সি। ইলেকটিভটা কি? অপারেশন ডান ইন এ প্রি অ্যারেঞ্জ টাইম, যদি একটা প্রি অ্যারেঞ্জ টাইমে করা হয় to ensure the best quality of obstetrics, anesthesia, neonatal resuscitation এবং নার্সিং সার্ভিস, এগুলো যদি বেস্ট কোয়ালিটি আমরা চাই তাহলে ইলেকটিভ সিজারিয়ান সেকশনটা আমাদের ভালো। তবে সবসময় ইলেকটিভ হয় না, দেখা যাচ্ছে যে এমার্জেন্সিও হয়। ইলেকটিভ সিজারিয়ান সেকশন করলে আমরা কখন করব? সাধারণত 7 to 10 days prior to ইডিডি, আমরা অনেক আগে করব না, আর অনেক দেরি করে করতে গেলে অনেক সময় এমার্জেন্সি হয়ে যাবে, সেই জন্য আমরা 7 to 10 days prior to ইডিডি আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করি। এমার্জেন্সিটা কি? যদি অপারেশন ডিউ টু আনফোরসিন অর অ্যাকিউট অবস্টেট্রিক এমার্জেন্সি যদি হয়, তাহলে এটাকে বলি আমরা এমার্জেন্সি সিজারিয়ান সেকশন। এটা এমার্জেন্সি হলে আসলে 30 মিনিটের মধ্যে, 30 মিনিটস এর মধ্যে করা বলা উচিত, as soon as possible। অনেক সময় 30 মিনিটস এর মধ্যে সম্ভব হয় না আমাদের সেটিংসে, হ্যাঁ
তো as soon as possible আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করব। এখন হচ্ছে যে টাইপ কি, টাইপ মানে আমরা কোথায় করব, সেকশনটা আমরা কোথায় করব, ইনসিশন কোথায় দিব। এটা হচ্ছে একটা হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, আর একটা হলো আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। লোয়ার সেগমেন্টটা কমনলি আমরা লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন করি, এবং ইনসিশনটা আমরা দিই লোয়ার সেগমেন্ট অফ ইউটেরাস, এবং ট্রান্সপেরিটোনিয়াল অ্যাপ্রোচে আমরা করি। এটাকে বলি আমরা লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। আর একটা টাইপ হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যালটা কি, ইনসেকশনটা আমরা ইউটেরাসে প্রথমে তো আমরা অ্যাবডোমেন ইনসেকশন দিব, স্কিন, রেকটাস শীথ, মাসল, এগুলো পেরিটোনিয়াম শেষ করে আমরা ইউটেরাস ইনসেকশন দিব। ইউটেরাস ইনসেকশন দিলে আমরা, যদি এটা আপার সেগমেন্টে ইনসেকশন দেওয়া হয়, এটাকে বলে ক্লাসিক্যাল ইনসেকশন। ইন্ডিকেশন আমরা কখন, ইন্ডিকেশন ইজ ভেরি লিমিটেড। আসলে ক্লাসিক্যালটা ভালো না, এবং এই কারণে ইন্ডিকেশনটা লিমিটেড। তখন লোয়ার সেগমেন্ট অ্যাপ্রোচটা ডিফিকাল্ট হয়, অনেক অ্যাডিশন আছে, ডেন্স অ্যাডিশন আছে, সিভিয়ার কন্ট্রাক্টেড পেলভিসের জন্য লোয়ার সেগমেন্ট অ্যাপ্রোচই করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে লোয়ার সেগমেন্ট অ্যাপ্রোচ আমরা করি। অনেক সময় লোয়ার সেগমেন্ট অ্যাপ্রোচটা রিস্কি হয়, যেমন বড় ফাইব্রয়েড থাকে, সিএস সার্ভিস থাকে, হাই ভিভিএফ থাকে, বা আগে রিপেয়ার করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের আপার সেগমেন্টে করতে হয়। কিন্তু সিভিয়ার ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, এখানে আমাদের অনেক ভেসেল থাকে, সে কারণে আমরা আপার সেগমেন্টে করি, কিন্তু স্কোপ ইজ ভেরি লিমিটেড। হ্যাঁ, তো সেই জন্য আমরা লোয়ার সেগমেন্টেই করি। এখন লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনের প্রসিডিউরটা কেমন, আমরা প্রি অপারেটিভ প্রিপারেশন নেই, অ্যাবডোমেনটা স্ক্রাব করা হয়, সোপ এবং আয়োডিন দিয়ে হেয়ার ক্লিপ করা হয়, প্রি মেডিটেটিভ সিডেটিভ দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। র্যানিটিডিন আসলে আগে দেওয়া হতো, এখন র্যানিটিডিন আমরা ইউজ করি না। অ্যান্টি আলসারেন্ট আমরা দিই। স্টমাকটা এমটি থাকতে হবে অ্যাটলিস্ট 6 আওয়ার্স। হ্যাঁ, ব্লাডার এমটি করা হয়, ফিটাল হার্ট সাউন্ড চেক করা হয় আবার, এবং নিউনেটোলজিস্টকে ইনফর্ম করা হয়, এবং ইনফর্ম কনসেন্ট না হয় পেশেন্টের। অ্যানেস্থেসিয়া আমরা কি দিই সিজারিয়ান সেকশনে, স্পাইনাল। তোমরা দেখেছো ওটিতে যে আমরা সাধারণত স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, তবে দিয়ে দেওয়া হয় সিলেক্টিভ কেসে। এছাড়া ইপিডিউরালও দেওয়া হয় সিলেক্টিভ কেসে। পজিশন আমরা ডর্সাল পজিশনে করি, একটু 15 ডিগ্রি টিল্ট হলে ভালো হয়, তাহলে ব্লাড ফ্লোটা ভালো থাকে। অ্যান্টিসেপটিক পেইন্টিং আমরা পভিডন আয়োডিন দিয়ে করা হয়, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং ইনসিশন সাধারণত আমরা লো ট্রান্সভার্স ইনসিশন দিয়ে থাকি বা ফেনেস্টিল ইনসিশন দিয়ে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে ভার্টিক্যাল ইনসিশন বা প্যারামিটার ইনসিশনও দেওয়া যায়। এখন আমরা যে বললাম যে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন ভালো ক্লাসিক্যাল থেকে, কেন? এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের বেড কেসে জিজ্ঞেস করা হয়। তাহলে অ্যাডভান্টেজটা কি এখানে, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনে আসলে কি হয়, ওই জায়গাটা পাতলা থাকে, ইউটারাসের থিন থাকে, থিননেসের কারণে এখানে ব্লাড লসটা লেস হয়। ওয়ালটা যেহেতু থিন, অ্যাপোজিশনটা পারফেক্ট হয়, হ্যাঁ, মুখে মুখে লেগে যায়। অ্যাপোজিশন আমরা যখন সেলাই দিই তখন অ্যাপোজিশনটা পারফেক্ট হয়, হেমোরেজ এবং শকটা লেস হয়, পেরিটোনাইটিস অ্যাডিশনটা লেস থাকে, স্কারটা বেটার হিলড হয়, এবং ভবিষ্যতে স্কার রাপচার কম হয়। এটা খুবই মিনিমাম 0.5 to 1% মাত্র, এবং মরবিডিটি মর্টালিটিটা লেস হয়। ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনটা কিন্তু আমরা সাধারণত করি না, কেন? ওয়ালটা, ইউট্রাইন ওয়ালটা ঠিক, আপার সেগমেন্ট ইউট্রাইন ওয়ালটা ঠিক থাকে, যেহেতু ঠিক হয় সেহেতু অ্যাপোজিশনটা ইমপারফেক্ট হয়, অ্যাপোজিশন ভালো হয় না, যার জন্য উন্ড, হেমাটোমার, তারপরে টেনশন, এগুলো বেশি থাকে, এবং উন্ডের উপরে এবং নিচে পকেট তৈরি হয়, এবং সেখানে ব্লাড জমা হয়, পরবর্তীতে স্কারটা ভালো হিলিং হয় না, স্কার রাপচারের সম্ভাবনা বেশি থাকে পরে ভবিষ্যতে, ফিউচার প্রেগনেন্সিতে স্কার রাপচার বেশি হয়, 4 to 9% স্কার রাপচার হয়। সুতরাং এটা আমরা করি না। পোস্ট অপারেটিভ কেয়ারটা আমরা কিভাবে নিব, ফার্স্ট 24 আওয়ার্সে ভাইটাল সাইন অবজার্ভ করব, ইনক্লুডিং পিভি ব্লিডিং,
আইভি ফ্লুইডটা আমরা সাধারণত 2 থেকে 3 লিটার আইভি ফ্লুইড দেই। আলট্রা ইউটেরোটনিক ড্রাগস আমরা দিই, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স, এবং আর্লি অ্যাম্বুলেশন করা হয়। ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েট করা হয় উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করা উচিত। ডে 1 এ আমরা ওরাল ফিডিং দিই, ক্যাথেটার রিমুভ করা হয়। ডে 2-3 তে লিকুইড এবং সলিড ডায়েট সাবসিকুয়েন্টলি দেওয়া হয়। ডে 3 তে আমরা কিন্তু ড্রেসিংটা চেঞ্জ করি। এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, অনেকে তোমরা বলতে পারো না কবে ড্রেসিং চেঞ্জ করে। থার্ড পিরিয়ডে আমরা সেকেন্ড অথবা থার্ড পিরিয়ডে ড্রেসিং চেঞ্জ করা হয় এবং স্টিচ রিমুভ করা হয় 5th to 6th ডেজে। এবং ফার্স্ট পোস্টনাটাল চেকআপটাও আমরা 5th to 6th ডেতে বিফোর ডিসচার্জ আমরা করে থাকি এবং ডিসচার্জ করা হয় উইথ অ্যাডভাইস। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা পোস্ট সিজারিয়ান কমপ্লিকেশন আমি একটু বলবো, কারণ এটা তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়, একটু ইলাবোরেটলি আমরা বলবো। এটা হচ্ছে আমাদের মেজর অ্যাবডোমিনাল অপারেশন, কিন্তু মেজর অবস্টেট্রিক্যাল প্রসিডিউর যেটা কমনলি পারফর্ম করা হয় এবং অনেক সময় লাইফ সেভিং এর জন্যই করা হয়, কিন্তু এটা সিজারিয়ান সেকশন ইজ নট উইদাউট রিস্ক। রিস্ক অফ ম্যাটারনাল ডেথটা বলা হচ্ছে যে 4 times in emergency and 3 times in elective surgery than vaginal delivery. এটা আসলে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে, দেশ এক দেশ থেকে আরেক দেশে ভ্যারি করে। 27% টোটাল সিজারিয়ান সেকশনে কিছু কমপ্লিকেশন হয়, 10% ক্ষেত্রে সিরিয়াস কমপ্লিকেশন হয়। এগুলো আমরা একটু দিয়েছি, দরকার নেই। ওভারঅল মর্টালিটি রেট সিজারিয়ান সেকশনে বলা হচ্ছে 6 per 100,000 থেকে 12 per 100,000। ম্যাটারনাল ডেথটা আসলে মোস্টলি ডিউ টু অ্যাডভার্স পেশেন্ট প্রোফাইল এবং সার্কামস্ট্যান্স যদি অপটিমাম না হয়, সাব অপটিমাম সার্কামস্ট্যান্স, আজে বাজে জায়গায় যদি সিজারিয়ান সেকশন হয় এরকম ক্ষেত্রে, অথবা পেশেন্ট প্রোফাইলই খারাপ, সেক্ষেত্রে এই মর্টালিটিটা আসলে এই কারণে হয়। আসলে কমন কমপ্লিকেশনের মধ্যে আছে হেমোরেজ, অ্যানাস্থেটিক হ্যাজার্ড, ইনফেকশন, পালমোনারি ইডিমা, হ্যাঁ, নিউমোনিয়া, থ্রম্বোএম্বোলিজম, এগুলো। তো রিস্কের মধ্যে শর্ট টার্ম কমপ্লিকেশন আছে, লং টার্ম কমপ্লিকেশন আছে, ফিউচার প্রেগন্যান্সি কমপ্লিকেশন আছে। নেক্সট, এখন হেমোরেজ। হেমোরেজ বলা হচ্ছে একটা কমন কমপ্লিকেশন, এটা কিনা আমাদের দেশে অনেক আজে বাজে ক্লিনিকে হাইজিনিক কন্ডিশনে আনট্রেন পার্সোনেল দিয়ে বিভিন্ন হচ্ছে, এবং এই সমস্ত কেস আমাদের কিন্তু হসপিটালেও আসছে, আমাদের কেএমসি তেও আসছে হসপিটালে এই সমস্ত হেমোরেজ নিয়ে। এবং হেমোরেজটা কেন হয়? ডিউরিং সিজারিয়ান সেকশন অনেক সময় এক্সটেনশন অফ দ্য ইউটেরাইন ইনসিশন ইনভলভিং দ্য ইউটেরাইন ভেসেল, ইউটেরাইন ভেসেল ইনভলভ যদি হয়, উনটা যদি এক্সটেনশন হয়ে যায়, ব্রড লিগামেন্ট হেমাটোমা হয়, ইউটেরাইন ল্যাসারেশন হয়, অনেক সময় মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা, প্লাসেন্টা মরবিডলি অ্যাডহারেন্ট থাকে, সেপারেটেড হয় না, সেই জন্য হেমোরেজ হয়। প্রাইমারি পিপিএইচ হতে পারে, অ্যাটনিক অথবা ট্রমেটিক, হ্যাঁ, এগুলো কিন্তু হেমোরেজের মূল কারণ। সেকেন্ডারি পিপিএইচ হতে পারে সিজারিয়ান সেকশনের পরে, প্রাইমারি সেকশন যদি প্রাইমারি হেমোরেজ যদি 24 ঘন্টার মধ্যে হয়, আর যদি সেকেন্ডারি পিপিএইচ হবে যদি 24 ঘন্টার পরে, যেটা সেটাকে আমরা সেকেন্ডারি পিপিএইচ বলি। এটাও কিন্তু সিজারিয়ান সেকশনের দ্বারা ঘটে থাকে, যেরকম ভ্যাজানাল ডেলিভারির ক্ষেত্রেও হয়, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রেও হয়। এই কমপ্লিকেশন গুলা অনেক সময় দেখা যায় যে প্রিভেন্টেবল না, আবার অনেক সময় দেখা যায় যে ফল্টি সার্জিক্যাল টেকনিকের জন্য হতে পারে। ইনসিডেন্টাল সার্জিক্যাল ইনজুরি, হ্যাঁ, মানে সিজারিয়ান সেকশন করার সময় যদি অন্য কোনো ইনজুরি হয়, যেমন ব্লাডার ইনজুরি, বিশেষ করে যাদের কিনা রিপিট সিজারিয়ান সেকশন হচ্ছে, সেকেন্ড সিজার সেকশন, থার্ড সিজারিয়ান সেকশন, এই সমস্ত ক্ষেত্রে ব্লাডার অ্যাডমিশন থাকে এবং সেক্ষেত্রে ব্লাডার ইনজুরি হতে পারে, ইউরেটার ইনজুরি হতে পারে, গাট ইনজুরি হতে পারে। এবং প্রায়র পেলভিক সার্জারি যদি থাকে এবং যদি অ্যাডমিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু
এই ধরনের হতে পারে। Difficulty in delivery of the during cesarean section. বেবি ডেলিভারি করার সময় কিন্তু দেখা যায় যে অনেক সময় ডিফিকাল্ট হতে পারে, বিগ বেবি হতে পারে। হ্যাঁ, এই পিকচারে দেখা যাচ্ছে একটা বিগ বেবি, ডিফিকাল্টি হচ্ছে, শোল্ডার অ্যারেস্ট হয়ে আছে। অ্যানেস্থেটিক হ্যাজার্ড কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে। স্পাইনালে আমরা জানি যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া হাইপোটেনশন হতে পারে, এই জন্য আমরা আগে একটা লোড দিয়ে দিই, তাই না, একটা প্রি লোড দিই, আগে একটু লোড স্যালাইন দিয়ে তারপরে আমরা অ্যানেস্থেসিয়া দিই। কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। সেপসিস বা ইনফেকশন এগুলো কিন্তু হয়, যদি আমাদের প্রপার অ্যাসেপসিস না দেওয়া হয় তাহলে সেপসিস বা ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা কোথায়, ইউটেরাসে হতে পারে, এন্ডোমায়োমেট্রাইটিস, ইউটিআই, পেরিটোনাইটিস, অ্যাবডোমিনাল উন্ড এবং লাং ইনফেকশন হতে পারে। উন্ড কমপ্লিকেশন কিন্তু হতে পারে, উন্ডের মধ্যে সেরোস্যাঙ্গুইনাস ফ্লুইড থাকতে পারে, পাস থাকতে পারে, হেমাটোমা হতে পারে, উন্ড ডেহিসেন্স হতে পারে, বাস্ট অ্যাবডোমেন হতে পারে। এখানে কিছু উন্ড কমপ্লিকেশনের ছবি, উন্ড ডেহিসেন্সের ছবি মোস্টলি। নিচের ছবিটা একটা হার্নিয়ার ছবি। এটা এখানে রিপিটেড সার্জারির জন্য হার্নিয়া হয়েছে, ইনসেশনাল হার্নিয়া। লং টার্ম রিস্কের মধ্যে আছে অ্যাডেশন, ব্যান্ড ফরমেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইনসেশনাল হার্নিয়া, এবং গাইনোকোলজিক্যালের মধ্যে আছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্রনিক পেলভিক পেইন, ব্যাকে, ইনসেশনাল সাইটে পেইন। এগুলো তোমাদের বইতে সব জায়গায় আছে, এগুলো কমপ্লিকেশনটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। এছাড়া ফিউচার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। ফিউচার প্রেগনেন্সিতে কিন্তু ক্রনিক পেলভিক পেইন, অ্যাডেশন, স্কার রাপচারের খুব ভয় থাকে, বিশেষ করে আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। আমি আগে বলেছি যদি করা থাকে তাহলে কিন্তু পরবর্তী প্রেগনেন্সিতে স্কার রাপচার হতে পারে। এবং স্কার রাপচারের কজ হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, এবং যদি প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয়, ইনএক্সপেরিয়েন্সড সার্জন দিয়ে যদি অপারেশন করানো হয় আগে, ডিলে ইন রিকগনিশন অফ সাইন অফ রাপচার, ডিলেড মেডিকেল রেসপন্স, এগুলো যদি হয় তাহলে কিন্তু এগুলো স্কার রাপচারের কজ। এছাড়া কমপ্লিকেশনের মধ্যে আছে পরবর্তীতে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, প্লাসেন্টা অ্যাক্রিটা। আগে সিজারিয়ান সেকশন, এবার কিন্তু প্লাসেন্টা অ্যাক্রিটার চান্স অনেক বেশি, 5 গুণ বেশি হয় যদি কিনা একটা সিজারিয়ান সেকশন থাকে আগে, এবং 11 গুণ বেশি হয় যদি 2টা সিজারিয়ান সেকশন থাকে। এখন পেরিপার্টাম হিস্টেরেক্টমি বা সিজারিয়ান সেকশনের পরে দেখা যায় যে অনেক সময় হিস্টেরেক্টমি করতে হয়। এখানে ডিউ টু ইন্ট্রাপার্টাম কমপ্লিকেশন অনেক সময় হিস্টেরেক্টমি করা লাগে। হিস্টেরেক্টমির কজ হচ্ছে রাপচার ইউটেরাস, ইনট্রাক্টেবল পিপিএইচ, তো ইনট্রাক্টেবল পিপিএইচ জন্য হতে পারে আমাদের হিস্টেরেক্টমি করা লাগতে পারে। ট্রমাটিক পিপিএইচ এর জন্য হিস্টেরেক্টমি করা লাগতে পারে। এক্সটেন্সিভ ল্যাসেরেশন, বাউল লিগামেন্ট হেমাটোমা এগুলো যদি হয়, মরবিড অ্যাডহিয়ারেন্ট প্লাসেন্টা, সেকেন্ডারি পিপিএইচ, এগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে সিজারিয়ান সেকশনের সময় হিস্টেরেক্টমি করা লাগতে পারে। এটাকে বলা হয় সিজারিয়ান হিস্টেরেক্টমি বা পেরিপার্টাম হিস্টেরেক্টমি। এখানে কিছু কমপ্লিকেশনের ছবি, এখানে ব্রড লিগামেন্ট হেমাটোমা উপরের ছবিটা, নিচেরটা দেখো প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা এখানে অ্যাডহিয়ারেন্ট হয়ে আছে এবং হিস্টেরেক্টমি লাগলো আমরা সিজারিয়ান সেকশনের সময়। This is a case of placenta accreta percreta and cesarean hysterectomy done. Morbidity কি সিজারিয়ান সেকশনে, কিন্তু মরবিডিটি আছে তোমাদের
আসলে কতটা মরবিডিটি এটা খুবই আন্ডার এস্টিমেটেড, অনেক মরবিডিটি হয় আমরা জানি না। বলা হয় যে একটা মর্টালিটির জন্য 15টা মরবিডিটি হয়। অবস্টেট্রিক লিগেসি বা ফিস্টুলা হতে পারে, হ্যাঁ, ফিস্টুলা অনেক ক্ষেত্রে ফিস্টুলা হয়। হিস্টেকটমি, এটাও কিন্তু একটা মরবিডিটি, যদি কোনো কারণে সিজারিয়ান সেকশনের সময় হিস্টেকটমি লাগে সেটাও কিন্তু একটা মরবিডিটি। সেপসিস, ব্যাড বা পেইনফুল স্কার, অনেক পেশেন্ট এসে বলে আমার অনেক পেইন হয়, স্কারে অনেক পেইন হয়, হ্যাঁ, এবং ইনফার্টিলিটিও কিন্তু একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে সিজারিয়ান সেকশনের পরে ইনফার্টিলিটি হচ্ছে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, পেশেন্টের ডিপ্রেশন হয়, এগুলো কিন্তু সব মরবিডিটি। মোস্ট ইম্পর্টেন্ট মরবিডিটি হচ্ছে হিস্টেরেক্টমি বা ফিস্টুলা। এটা একটা পেশেন্ট আমাদের হসপিটালে, ইয়াং পেশেন্ট, ফিস্টুলার পেশেন্ট। এখন যেরকম মায়ের যেরকম কমপ্লিকেশন হতে পারে, বাচ্চারও কমপ্লিকেশন হতে পারে, নিউনেটাল ডেথ হতে পারে, হ্যাঁ, নিউনেটাল পেরিনেটাল মর্টালিটি সিজারিয়ান সেকশনে অনেক বেশি। এটার মর্টালিটির কারণ হচ্ছে রেসপিরেটরি ডিফিকাল্টি, প্রিম্যাচুরিটি, বিশেষ করে যদি প্রিম্যাচুর বাচ্চা যদি ডেলিভারি করা হয় বা সিজারিয়ান সেকশন, ইনফেকশনেরও চান্স থাকে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, এগুলো কিন্তু নিউবর্নের কমপ্লিকেশন ডিউ টু সিজারিয়ান সেকশন। এগুলো হচ্ছে ইন্টারনাল হেমোরেজ, আমরা অনেকগুলা কেস, এগুলো হসপিটালের কেস, আমাদের এই কেএমসিএইচ এগুলো বাইরে আনট্রেন্ড আনস্কিল সার্জন দিয়ে অপারেশন হয়েছে, ইমপ্রপার হেমোস্ট্যাসিসের কারণে ইন্টারনাল হেমোরেজ, এবং এটা আমরা এখানে আবার রিওপেন করে রিল্যাপারেটমি করে আমরা আবার সুচারিং করেছি, কালেক্টেড ব্লাড বের করেছি, এরকমই একটা পেশেন্ট। এবং এই পেশেন্টটা হিস্টেক্টমি লেগেছে, পেরিপার্টাম হিস্টেক্টমি। আমরা সিজারিয়ান সেকশনে যে এখানে কিছু ছবি আছে, যেটা আমাদের অ্যাটনিক ইউটেরাসের জন্য আমরা কম্প্রেশন সুচার দিই, বিলিন সুচারের ছবি। বাইল্যাটারাল ইউটেরাইন আর্টারি লাইগেশন আমরা করে থাকি অনেক সময় সিজারিয়ান সেকশনের সময়। সো আমরা কনক্লুশনে এটাই বলতে পারি যে সিজারিয়ান ডেলিভারি মে বি লাইফ সেভিং বোথ ফর মাদার এন্ড বেবি, but serious complications could arise anytime during procedure and thereafter, and even remote in future pregnancy. Morbidities are very high, including the obstetric legacy or fistula. All patients returning to theater face near miss mortality and potential risk of death. So judicious decision before primary cesarean section is necessary to avoid serious complication. একটা পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জুডিশিয়ালি আমাদের সিলেক্ট করতে হবে যে কোনটা আমরা সিজারিয়ান সেকশন করব। আমরা পেশেন্টকে অনেক সময় সিলেক্ট করি ইন্ডাকশনের জন্য, তাই না? আমরা নর্মাল ডেলিভারির জন্য ইন্ডাকশন দিই। So induction is very much necessary in case of primary gravid patient, যদি কিনা কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমরা ইন্ডাকশন দিব। সো সিজারিয়ান সেকশন আমরা সেটা ইলেকটিভ করি আর এমার্জেন্সি করি, আমাদের জুডিশিয়ালি ডিসিশন নিতে হবে। সো আইডেন্টিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টর আমাদের আইডেন্টিফাই করতে হবে, অ্যাডিকুয়েট অ্যাটেনশন দিতে হবে ডিউরিং সার্জারি, প্রম্পট ইন্টারভেনশন করতে হবে যদি আমরা দেখি যে একটা আমরা ইন্ডাকশন দিয়েছি বা অক্সিটোসিন, হঠাৎ করে ফিটাল ডিস্ট্রেস হলো, তো আমাদের অ্যাটেনশনও দিতে হবে এবং প্রম্পট ইন্টারভেনশন করতে হবে। আমরা তখন emergency cesarean section করবে in case of any emergency, সেটা ম্যাটারনাল হতে পারে, ফিটাল হতে পারে, and proper case management is important. তো এই পর্যন্তই আজকে আমাদের। তাহলে আমরা কি করলাম, একদম প্রথমে নিয়ে যাও, আমরা যেটা, আচ্ছা, post cesarean complication, embryology laparotomy should be managed in intensive care unit
Finally, lowering of the cesarean rate will reduce the overall complication. আমরা যদি cesarean section কমাতে পারি তাহলে কমপ্লিকেশনও কমবে। So there should be wise selection of care provider. আমি কার কাছে সার্ভিসটা নিব, হ্যাঁ, পেশেন্টে কার কাছে সার্ভিস নেবে, এই সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি রিকোয়েস্ট করে সিজারিয়ান সেকশনের জন্য, এটাও কিন্তু আমাদের জুডিশিয়াসলি দেখতে হবে যে আমরা আসলেই তার রিকোয়েস্টটা আমরা রাখবো কিনা। অ্যাওয়ারনেস এবং কাউন্সিলিং করতে হবে প্রবাবল ডেঞ্জারাস কনসিকুয়েন্স অফ প্রসিডিউর। আমরা পেশেন্টকে কিন্তু বলতে হবে যে আপনার কিন্তু এই কমপ্লিকেশন হতে পারে। So guideline about cesarean section should be followed to get optimum outcome. আমরা ভালো আউটকামের জন্য আমাদের ভালো গাইডলাইন ফলো করতে হবে। So that's the end. কিন্তু সিজারিয়ান সেকশন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা একটা রিভিশন ক্লাসই আমরা নিলাম। এখানে আসলে খুব ইম্পর্টেন্ট যেটা ডেফিনিশন, দেন ডেফিনেশনের পরে হচ্ছে আমাদের ইনসিডেন্সটা, তারপরে হচ্ছে কমপ্লিকেশনের আগে আমাদের টাইম এবং টাইপ, কোন সময় করব, এমার্জেন্সি, ইলেকটিভ, টাইপের মধ্যে আছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, কোনটা ভালো, কেন ভালো, লোয়ার সেগমেন্টটা ডেফিনেটলি ভালো, কেন ভালো সেটা, এবং এর যে কমপ্লিকেশন, হ্যাঁ, এবং প্রসিডিউর আমরা প্রসিডিউর এবং প্রি অপারেট এবং পোস্ট অপারেটিভ কেয়ার, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। তো এটা তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে দত্তে। আজকে তোমরা একটু রিডিং দিবে। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, হ্যাঁ, আপার সেগমেন্টটাকে ক্লাসিক্যাল কেন বলছি আমরা? ক্লাসিক্যাল কথাটা হচ্ছে অনেক পুরনো, একটা সময় আপার সেগমেন্ট করা হতো, লোয়ার সেগমেন্টটা করা হতো না, এটা ওল্ড। ক্লাসিক্যাল মানে ওল্ড, এই অর্থে ক্লাসিক্যাল। থ্যাংক ইউ ম্যাম। কতজন এসছে তোমরা দেখো তো, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, 62। আচ্ছা, ভালো। আর কোনো কোশ্চেন তোমাদের? অনেক কোশ্চেন আছে কিন্তু সিজারিয়ান সেকশনে। কি কোশ্চেন করলো? আচ্ছা, ম্যাম হুম, সিজারিয়ান সেকশন হয়ে গেলে আমাদের পেশেন্টের যে আর্লি মুভমেন্টের জন্য বা অ্যাম্বুলেশনের জন্য আমাদের কি হ্যাঁ, কি অ্যাডভাইস? আর্লি মুভমেন্ট বলতে যে একদম সাথে সাথেই তো আর উঠে উঠবে না। হ্যাঁ, 5-6 ঘন্টা পরে সে 5 to 6 আওয়ার্স এর মধ্যে সে হাত পা নাড়াবে। মানে আসলে তো অ্যানেস্থেসিয়াটা করতে গেলে একটু পেইন ফিল করে। অ্যানেস্থেসিয়া যখন ইফেক্টটা চলে যায় তখন সে একটু পেইন ফিল করে, তখন আমরা আবার একটু পেইন কিলার দেই। এরপরে 5-6 ঘন্টা পরে সে প্রথমে ব্রিদিং এক্সারসাইজ আমরা বলি, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ করবে, লম্বা লম্বা শ্বাস নেবে, হাত পা তার মানে লিম্বস গুলা মুভ করবে, হ্যাঁ, তারপরে সাইড চেঞ্জ করবে, তারপরে সে উঠে বসবে। এটা হঠাৎ করেই তো করবে না, এটা তো পর্যায়ক্রমে আস্তে 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 5-6 ঘন্টা পরে সে মুভ করতে পারে, এবং এরপরে সে উঠেও বসবে। 6 ঘন্টা পরে সে তাকে ফিডিংও দেওয়া যাবে, তাকে খাবারও দেওয়া যাবে 6 ঘন্টা পরে লিকুইড। থ্যাংক ইউ আর ম্যাম। আর্লি মুভমেন্টের একটা সুবিধা হচ্ছে যে বলা হয় যে থ্রম্বোএম্বলিজমটা কম হয়, হ্যাঁ, ব্রিদিংটা ভালো হয়, আর মুভমেন্ট করলে সে তার ব্রিদিং মুভমেন্টটাও ভালো হয়, পেইন ফিলিংটাও কম থাকে। এবং থ্রম্বোএম্বলিজম, যদিও আমাদের দেশে থ্রম্বোএম্বলিজম খুব কম, বাইরের দেশে থ্রম্বোএম্বলিজম অনেক বেশি হয়,
ওরা জন্য আর্লি মুভমেন্ট করে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর কারো কোন কোশ্চেন আছে? তোমাদের কিন্তু সিজারিয়ান সেকশনের উপরে অনেক কোশ্চেন হবে। ইন্ডিকেশন, হ্যাঁ, ইন্ডিকেশন যেমন অ্যাবসলিউট ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশন, এগুলো জিজ্ঞেস করা হয়। কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয়, কমন কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয়। কমপ্লিকেশন গুলো কিভাবে আমরা ম্যানেজ করি, হ্যাঁ, এগুলো যেমন তোমার রাপচার ইউটেরাস হলে ওখান থেকে তোমার কোশ্চেন চলে যায় অনেক সময় রাপচার, হ্যাঁ, স্কার রাপচার, বিশেষ করে স্কার রাপচারের আরেকটা একটু এই সাইড কথা আছে যে স্কার রাপচার তোমরা কিভাবে বুঝবে, হ্যাঁ, সিমটম কি, স্কার রাপচার কিভাবে ম্যানেজ হয়, হ্যাঁ, এগুলো কিন্তু সিজারিয়ান সেকশনের সাথে কোশ্চেন গুলো চলে আসে। স্কার রাপচারের, যদি স্কার রাপচার হয় এটা তো ওপেন করে আমরা ডেলিভারি করার পরে স্কারটাকে আমরা রিপেয়ার করতে পারি, অথবা রিপেয়ার করে আমরা টিউবেক্টমি করে দিতে পারি, বাইল্যাটারাল টিউবার লাইগেশন, যদি তার ফ্যামিলি কমপ্লিট থাকে। আর যদি খুব ব্যাড স্কার থাকে, মার্জিন নেক্রোজ থাকে, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় হিস্টেক্টমিও লাগে। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো কিন্তু চলে আসে সিজারিয়ান সেকশনের সাথে। আর কারো কোনো কোশ্চেন নাই মনে হয়, না? তোমরা এই সিজারিয়ান সেকশনের সাথে, যেহেতু তোমাদের অনেক বেশি ক্লাস নেওয়ার সুযোগ নাই, তোমরা প্রেগনেন্সি উইথ হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ, যেখানে কিন্তু ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আসলে একটা ক্লাসে তো এগুলো সব বলা সম্ভব না, তো কিছু রিসিভ করাও সম্ভব না তোমাদের। তো এই কানেকশনে তোমরা, সিজারিয়ান সেকশনের কানেকশনে তোমরা স্কার রাপচারটা পড়বে, এগুলো চলে আসে। আরেকটা হলো প্রেগনেন্সি উইথ হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন, এখানে বি ব্যাক বা ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, এই কথা, এই এটা আসে তোমাদের, কিন্তু বি ব্যাক শর্ট নোট আসে, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হয়, এই কানেকশনে এগুলো পড়ে ফেলবে তোমরা, হ্যাঁ, ঠিক আছে, আমরা ক্লোজ করছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আমাদের সময় আছে আর একটু। স্কার রাপচারটা কতদিনের মধ্যে হয় বা কতদিন পর বোঝা যায়? না, স্কার রাপচারটা তো এই যে আমরা কথাটা বললাম, আমরা কিন্তু আলোচনা করেছি এর মধ্যে কিছুটা, ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন আর একটা হলো লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। আমরা লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন প্রেফার করছি এবং সাধারণত আমরা কমনলি পারফর্ম করছি লোয়ার সেগমেন্ট। এখন স্কার রাপচার কার হবে, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে স্কার রাপচার যাদের ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হয় তাদের স্কার রাপচার হতে পারে। শুধু যে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন যদি আগে থাকে তাদের স্কার রাপচার হবে তাও না, আরো অনেকগুলো কারণ থাকে। যেমন আমরা যখন একটা প্রিভিয়াস সিজার সেকশন যাদের আছে তাদের যখন হিস্ট্রি নেই, তাদের কিন্তু হিস্ট্রিতে এটাও নিয়ে থাকে যে আগে তার কেন সিজারিয়ান সেকশন হয়েছিল। যদি তার টুইন বা প্লাসেন্টা প্রিভিয়ার জন্য সিজারিয়ান সেকশন হয়ে থাকে, এদের স্কারও কিন্তু খারাপ হতে পারে, আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশনও স্কার খারাপ হতে পারে। তারপরে টেকনিক্যাল স্কিল কেমন ছিল সার্জনের, কোথাকার সার্জন, এটাও কিন্তু আমরা আয় করি। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয়েছিল কিনা, তার এন্ডোমেট্রাইটিস হয়েছিল কিনা, তার ইমিউন ইনফেকশন হয়েছিল কিনা, এগুলো কিন্তু আমরা হিস্ট্রিতে নিয়ে থাকি। এই সমস্ত স্কার রাপচার যদি হয়, যদি এমনও আমরা পেয়েছি যে একদম 28 উইকসেও স্কার রাপচার হয়ে গেছে। আরেকটা কথা আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি, যদি কেউ প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করে, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ, আর কিন্তু স্কার রাপচার হতে পারে, আইট্রোজেনিক স্কার রাপচার। স্কার রাপচার কিন্তু একটা আলাদা চ্যাপ্টার। স্কার রাপচারের মধ্যে স্পন্টিনিয়াস আছে, একটা আছে আইট্রোজেনিক। স্পন্টিনিয়াসের মধ্যে আছে যেমন অবস্ট্রাক্টেড লেবার, হ্যাঁ, অবস্ট্রাক্টেড লেবার যদি অবস্ট্রাকশন রিলিভ না করা হয়, সেকশন না করা হয়, তাহলে একসময় কি হবে, রাপচার হয়ে যাবে, তাই না? এটাকে বলে স্পন্টিনিয়াস রাপচার ডিউ টু অবস্ট্রাক্টেড লিভার। আর একটা হচ্ছে তুমি যদি হাইড্রোজেনিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিন দাও,
তাহলে কিন্তু রাপচার হতে পারে। সিজারিয়ান সেকশনে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া কন্ট্রাইন্ডিকেটেড, মানে মিক্সোপ্রোস্টল ট্যাবলেট বা এগুলো দেওয়া, অথবা কেউ যদি ফরসেপ করে, ইনকমপ্লিটলি ডাইলেটেড সার্ভিক্সে দিয়ে ফরসেপ দিয়ে দিয়েছে, ওটা দেখা যাচ্ছে যে স্কার রাপচার হয়ে গেছে। বিপিএসসি করার সময় দেখা যায় যে অনেক সময় স্কার রাপচার হয়ে যায়। সুতরাং স্কার রাপচারের কিন্তু অনেক কারণ আছে, হ্যাঁ, এবং এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার। স্কার রাপচারটা বোঝা যায় কি করে? সুপ্রাপিউবিক পেইন হয়, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ট্যাকিকার্ডিয়া হয়, এবং ব্লাডার টেনেসমাস হয়, বারবার সে ইউরিনেশন করতে পারে, এবং স্লাইট ভাজাইনাল ব্লিডিং হয়, অনেক বেশি ব্লিডিং হয় না, এগুলো হতে পারে। এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে তার স্কার রাপচার হচ্ছে। তার আগে অবশ্যই ইউটেরাইন কন্ট্রাকশন হয়। এগুলো আমাদের বুঝতে হবে এবং ডায়াগনোস করতে হবে, এবং অবশ্যই ম্যানেজ করতে হবে। ম্যানেজটা হচ্ছে বাই ল্যাপারেটমি করে আমাদের স্কার রিপেয়ার করা, অথবা রিপেয়ার করে লাইগেশন করা, অথবা হিস্টেক্টমি করা, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর কোনো প্রশ্ন? একজনই প্রশ্ন করছো মনে হয়, অনেক প্রশ্ন আছে। তোমরা সার্জিক্যাল সেকশনের সাথে সাথে স্কার রাপচারটা পড়বে, এবং সাথে সাথে বিবিএসসিটাও পড়বে। প্রেগনেন্সি উইথ হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু রিটেন কেসে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়। কেসে আর কি বেশিরভাগই সিজারিয়ান সেকশন কেস থাকে, এবং সেখানে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সাথে আবারও দেখা হবে, কবে দেখা হবে জানি না, হ্যাঁ, কথা হবে অনলাইনে। ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সিজারিয়ান সেকশন করলে যে মানে ইনসিশন সাইটে মানে পরবর্তীতে যে পেইন হতে পারে, হুম, হ্যাঁ, এটা তো তোমাদের কমপ্লিকেশনে বলেছি। ম্যাম ওই পেইনটার জন্য স্কার, আমাদেরকে পেইন ইন অ্যানালিসিস স্কার। দিলেই হবে? হ্যাঁ, এই পেইনটার জন্য কি অ্যানালিসিস দিতে হবে? অ্যানালজেসিক দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই, কারণ অনেক সময় দেখা যায় যে এখানে পেন সেন্সিটিভিটি অনেকের বেশি থাকে, আর অ্যানালজেসিক ছাড়া তো আর কিছু উপায় নেই যদি বেশি পেইন হয়। অনেক সময় ব্যাড স্কারের জন্য পেইন হয়, হ্যাঁ, ফল্টি টেকনিকের জন্য পেইন হয়, হ্যাঁ। তো পেইন হলে তো আর কিছু করার নেই অ্যানালজেসিক ছাড়া। ম্যাম, মানে সিজারিয়ান সেকশন যদি প্রপারলি হয় সেক্ষেত্রে ইনসিশন সাইটের পেইনটা কতটা সিগনিফিকেন্ট? প্রপার টেকনিক এবং প্রপার সুচার মেটেরিয়াল যদি ইউজ করা হয় তাহলে পেইনটা মিনিমাম হয়। তারপরে অনেকের দেখা যায় যেটা সাবজেক্টিভ, অনেকের দেখা যাচ্ছে যে পেইন সেন্সিটিভিটি বেশি, অল্পতেই পেইন পেইন বলে, হ্যাঁ। আবার দেখা যায় যে অনেকের আছে পেইন আছে কিন্তু ও অতটা কমপ্লেইন করে না, সেরকমও আমরা পাই। সেক্ষেত্রে অ্যানালজেসিক ছাড়া তো আর কিছু করার নাই। বুঝতে হবে যে ওরকম জায়গাতে নার্ভ নার্ভ কাটা পড়ে, তাই না, অনেকগুলো স্ট্রাকচার কাটা পড়ে, হ্যাঁ, ওখানে কিছু অ্যাডহেশন থাকে। তো পেইন ইজ নর্মাল, তবে অনেক বেশি পেইন হলে সেটা আমরা বলি যে ব্যাড স্কারের জন্য। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, হ্যাঁ, ম্যাম অনেকের যে হচ্ছে সিজারিয়ান প্রথম বার করার পর দেখা যাচ্ছে ম্যাডাম স্কারটা শুকায় নাই, তখন আবার অপারেশন করে আবার সেলাই দেওয়া লাগে, ম্যাডাম এটা কেন হয়? বুঝলাম না। ম্যাম স্কারটা ম্যাডাম যে আমাদের সুতো স্কার দিয়ে, ডেহিসেন্স, স্কার হ্যাঁ ডেহিসেন্স হয়েছে, উন্ড জি ম্যাম, ইনফেকশন তাহলে। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা তুমি একাডেমিক প্রশ্ন করো। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে উন্ড ইনফেকশন হয়, উন্ড ইনফেকশনে 5 দিনের দিনই ধরা যায়, ঠিক আছে। সাধারণত 5th ডে জি 6th ম্যাম, ডে তে গিয়ে বোঝাই যায়। প্রথমে সেরোস্যাঙ্গুইনাস ফ্লুইড আসে, হ্যাঁ, তারপরে উন্ডটা ওপেন হয়ে যায়। তখন আমরা ভালোভাবে ওপেন করে দিই, দিয়ে ড্রেসিং করা হয়, ঠিক আছে। ড্রেসিং করে যখন গ্র্যানুলেশন টিস্যুটা তৈরি হয়,
ভালোভাবে উনটা হেলদি হয়। আমরা এরপরে আমরা এনিমিয়া কারেকশন করি, তাকে প্রোটিন খেতে বলি, হ্যাঁ, যদি ব্লাড লাগে তাহলে ব্লাড দেওয়া হয়, করে ড্রেসিং করে উনটা যখন হেলদি হয়ে যায় তখন আমরা সেকেন্ডারি সুচার দিই। ম্যাম এটা কতদিন পর ঠিক হয়ে যাবে সেকেন্ডারি সুচার দেওয়ার পর? সেকেন্ডারি সুচার দিলে আমরা 8th ডে থেকে 7th to 9th ডে বা 10th ডে পর্যন্ত আমরা রাখি, করে সেলাইটা আগের মতন সেলাই কাটা হয়। জি ম্যাম, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করি আজকে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন।